শুভ দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক বিকাশের কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতার আজকের অনুষ্ঠানে। আজকের এই কোয়ার্টার ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হয়েছে সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। পক্ষদল হিসাবে বক্তব্য প্রদান করবে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ী এবং বিপক্ষ দল হিসাবে বক্তব্য প্রদান করবে কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কিশোরগঞ্জ। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই যে বিতর্ক প্রতিযোগিতা, সেই বিতর্ক প্রতিযোগিতার দুটি দলের বিতার্কিকদের সাথে। পক্ষ দল বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা মেহনাজ আফরিন, তাদের দ্বিতীয় বক্তা সুদীপ্তা দে ও দলনেতা সুমাইয়া ওসি। বিপক্ষ দল কটিয়াদি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা হুমায়রা মাহিনুর প্রান্তিকা, দ্বিতীয় বক্তা মাহমুদা নওশিন রিয়া ও তাদের দলনেতা নাইমা আক্তার। আজকের ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির সামগ্রিক আয়োজনের মধ্য দিয়ে যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিতর্ক প্রতিযোগিতায় যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে উপস্থিত রয়েছেন, এবার আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আসমা আক্তার, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার UNFPA বাংলাদেশ। রয়েছেন সাংবাদিক হুমায়ুন চিশতি, সিনিয়র রিপোর্টার এটিএন বাংলা, এবং আরও রয়েছেন সাংবাদিক সোমা ইসলাম, সিনিয়র রিপোর্টার চ্যানেল আই। বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আমাদের বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি। নাসিমা আক্তার জলির বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারেই শেষে। আমরা শুরু করছি বিতর্ক বিকাশ প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় আমরা জানি যে 2560টি শিক্ষা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে। শিক্ষার্থী প্রায় 12,800 শিক্ষার্থী এবং শিক্ষক মিলে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি, এবং সামগ্রিক আয়োজনে ব্র্যাকের পৃষ্ঠপোষকতায় আমরা এই প্রতিযোগিতা আয়োজন করতে সমর্থ হয়েছি। আমরা শুরু করব আমাদের আয়োজন, এবং শুরুতে আমি প্রথমে আহ্বান করছি বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ী থেকে আগত দলের প্রথম বক্তা মেহনাজ আফরিনকে তার বক্তব্য প্রদান করার জন্য। আজকের বিতর্কে মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ ও উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত করছি। আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টির তত্ত্ব ও তথ্যের মাধ্যমে বিশ্লেষণ করবেন। দলনেতা যুক্তির মাধ্যমে সার্বিক সমন্বয় সাধন এবং প্রমাণ করে যাবেন সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। মাননীয় মডারেটর, প্রথমে বিতর্কের বিষয়টি স্পষ্ট করছি। সৃজনশীল পদ্ধতির ধারণাটি কোন তথ্য থেকে গ্রহণ করা হয়েছে? লক্ষ্য করুন মাননীয় মডারেটর, 1956 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানী বেঞ্জামিন ব্লুম শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য একটি পরীক্ষামূলক তত্ত্ব প্রদান করেছিলেন, যেটি ব্লুমস ট্যাক্সোনমি নামে পরিচিত। এই তত্ত্ব থেকে আমাদের এই সৃজনশীল পদ্ধতির ধারণাটি গ্রহণ করা হয়েছে। এর প্রাথমিক নাম ছিল কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি। পরবর্তীতে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ এ পদ্ধতিকে সৃজনশীল পদ্ধতি নামে নামকরণ করেন। মাননীয় মডারেটর, বিতর্কের সুবিধার্থে বিষয়ের প্রধান প্রপঞ্চগুলোকে ব্যাখ্যা করছি। সৃজনশীল পদ্ধতি একটি মূল্যায়ন পদ্ধতি তথা পরীক্ষা পদ্ধতি, যার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠলব্ধ জ্ঞান ও অনুধাবন দক্ষতা, প্রয়োগ ও উপাত্ত ঘটনা বিচার বিশ্লেষণ করার সামর্থ্য যাচাই করা হয়। আরেকবার স্পষ্ট করে বলছি, সৃজনশীল পদ্ধতি একটি মূল্যায়ন পদ্ধতি। ছাত্রছাত্রী বলতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছি। মেধা হচ্ছে ব্যক্তির স্বকীয় বৈশিষ্ট্য, যার মাধ্যমে আর স্বকীয় বৈশিষ্ট্যটির বিকাশ আজকের বিতর্কের মূল বিষয়। লক্ষ্য করুন, প্রতিপক্ষ বিকাশ বলতে বোঝাচ্ছি দুটো পর্যায়কে। প্রথমত বাস্তব জীবনে প্রায়োগিক দক্ষতা, এবং দ্বিতীয়ত ব্যক্তি জীবনে উন্নতি সাধন। মাননীয় মডারেটর, প্রধান শব্দের সংজ্ঞানের পূর্বে মাধ্যম শব্দটি ব্যাখ্যা করছি। মাধ্যম বলতে বোঝাচ্ছি পথ বা উপায়, যাকে অবলম্বন করে মেধার বিকাশ নিশ্চিত করা হয়। এবার আসি আজকে বিতর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপঞ্চ প্রধান। প্রধান বলতে বোঝাচ্ছি মেধা বিকাশের অনেকগুলো মাধ্যম থাকতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে কোনটি প্রধান সেটি হলো প্রশ্ন। প্রধান শব্দটিকে আমরা ব্যাখ্যা করছি এভাবে যে প্রধান মাধ্যম হওয়ার জন্য বিষয়টির 3টি বৈশিষ্ট্য থাকতে হবে, যথা স্থায়িত্ব, সহজতর এবং কার্যকারিতা। এই 3টি গুণ যে মাধ্যমে রয়েছে সেটি হবে প্রধান মাধ্যম। মাননীয় মডারেটর, এক কথায় যদি বিতর্কের বিষয়টিকে ব্যাখ্যা করি, যেটি দাঁড়ায় তা হলো সৃজনশীল পদ্ধতি নামক মূল্যায়ন পদ্ধতি ছাত্রছাত্রীদের তথা মেধা বিকাশ তথা মেধাকে বাস্তব জীবনে প্রয়োগ ও ব্যক্তি জীবনের উন্নতি সাধনের প্রধান মাধ্যম। আমরা দেখি সৃজনশীল পদ্ধতিতে চিন্তন দক্ষতার স্তরে দক্ষতার ক্ষেত্রে 4টি উপক্ষেত্র রয়েছে, যথা জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর
দক্ষতামূলক। জ্ঞানমূলক প্রশ্নে কোনো ঘটনা, তথ্য, নীতিমালা, পদ্ধতি, প্রকারভেদ ইত্যাদি লিখতে পারার দক্ষতা শেখানো হয়। প্রয়োগ দক্ষতার স্তরে অর্জিত জ্ঞান ও অনুধাবন ক্ষমতা নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার দক্ষতা শেখানো হয়। সূত্র, নিয়মবিধি ইত্যাদি প্রয়োগ করে নতুন পরিস্থিতিতে যে কোনো সমস্যার সমাধান করতে পারার দক্ষতা অর্জন হয়। উচ্চতর দক্ষতার স্তরে বিষয়বস্তুর বিশ্লেষণ, সংশোধন, মূল্যায়ন, সাদৃশ্য বৈসাদৃশ্য নির্ণয়, সিদ্ধান্ত নেওয়া, মতামত প্রদান, প্রতিবেদন তৈরি করার দক্ষতা অর্জিত হয়। এবার ব্যাখ্যা করছি সৃজনশীল পদ্ধতির এই স্তরগুলো শিক্ষার্থীদের মেধা বিকাশের ঘটায় কিনা। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, জ্ঞান দক্ষতার অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়। অনুধাবন দক্ষতা ও প্রয়োগ দক্ষতার অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জীবনে প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি পায় এবং উচ্চতর দক্ষতার অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তি জীবনের উন্নতি সাধিত হয়। সুতরাং আমাদের অবস্থানটি পরিষ্কার যে সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশ ঘটাতে সক্ষম। মাননীয় মডারেটর, সৃজনশীল পদ্ধতি প্রধান কিনা সেটি প্রমাণ করার জন্য যে 3টি শর্ত উল্লেখ করেছি তার প্রথম শর্তটি অর্থাৎ স্থায়িত্বের ব্যাখ্যা করছি। প্রথমেই সৃজনশীল ও সনাতনী পদ্ধতি তুলনামূলক আলোচনা করছি। সনাতনী পদ্ধতিতে দেখা যেত আজ একটি প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষা দিয়েছি, 1 সপ্তাহ পর সেই উত্তরটি আর মনে থাকে না। পক্ষান্তরে সৃজনশীল পদ্ধতিতে যেহেতু অনেক বেশি পাঠ্য বই অধ্যয়ন করা হয়, প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভালোভাবে বুঝে নিজের মেধা খাটিয়ে উত্তর দিতে হয়, তাই তার এই অর্জিত জ্ঞানটি দীর্ঘদিন স্থায়ী হয়। সহজ একটি উদাহরণের মাধ্যমে তা স্পষ্ট করছি। সনাতনী পদ্ধতিতে সাধারণ নির্বাচন দেওয়া থাকতো, শিক্ষার্থীরা জ্যামিতিটি মুখস্থ করে লিখে ফেলত। তা ছিল ছাত্রছাত্রীদের মুখস্থ বিদ্যার দক্ষতা, যা 1 সপ্তাহের মাথায় ভুলে যেত। আর বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে চিত্র দিয়ে বলা হয় জ্যামিতিটি ব্যাখ্যা করো। একজন শিক্ষার্থী যখন চিত্র দেখে বুঝে জ্যামিতিটি ব্যাখ্যা করা শেখে, তখন তার এই অর্জিত জ্ঞান হয় দীর্ঘস্থায়ী। এমত অবস্থায় কোন পদ্ধতিকে আমরা অধিক স্থায়ী বলবো? অবশ্যই সৃজনশীল পদ্ধতি। মাননীয় মডারেটর, সৃজনশীল পদ্ধতি প্রধান মাধ্যম কিনা তা ব্যাখ্যা করার পর দেখাবো বাংলাদেশের প্রেক্ষাপটে এর বর্তমান অবস্থাটি কেমন। যে কোনো পদ্ধতি প্রণয়নের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিপক্ষ আপনাদের কাছে যদি সৃজনশীল পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিকে প্রধান মাধ্যম হিসেবে উল্লেখ করেন, তাহলে আপনারা বলে যাবেন যে মেধা বিকাশের ক্ষেত্রে প্রধান মাধ্যম হওয়ার যোগ্যতা রাখে কোন পদ্ধতি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতায় ব্র্যাকের আয়োজনে সার্বিক সহযোগিতায় আমরা শুনছিলাম বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের রাজবাড়ী থেকে আগত তাদের দলের প্রথম বক্তা মেহনাজ আফরিনের কাছ থেকে তার বক্তব্য। আমাদের আজকের এই প্রতিযোগিতায় এবারে বিপক্ষ দল কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কিশোরগঞ্জ থেকে আগত প্রথম বক্তা হুমায়রা মাহিনুর প্রান্তিকা এবারে তার বক্তব্য প্রদান করবেন। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের তার্কিক বৃন্দ এবং সেই সাথে যারা দেখছেন ও শুনছেন তাদের সবাইকে আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। বিপক্ষাচরণ করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টির প্রধান প্রপঞ্চগুলোকে ব্যাখ্যা করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে তথ্য ও উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করে যাবে এবং দলনেতা বিষয়টিতে সমন্বয় সাধন করে প্রমাণ করে যাবেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সৃজনশীল পদ্ধতি প্রশ্ন পদ্ধতি নয়, বরং একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন মাননীয় মডারেটর, একটি শিক্ষা ব্যবস্থায় কি কি উপকরণ রয়েছে। এতে রয়েছে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পঠন পাঠন পদ্ধতি বা কারিকুলাম এবং অবকাঠামো। সৃজনশীল পদ্ধতি হচ্ছে আমাদের প্রদর্শিত শিক্ষা ব্যবস্থার 3 নম্বর ধাপ, অর্থাৎ কারিকুলামের একটি সংক্ষিপ্ত এবং ক্ষুদ্রতম অংশ মাত্র, যা দ্বারা মেধা বিকাশের মতো একটি বিস্তৃত ধারণা মেধার বিকাশ ঘটানো সম্ভব নয়। চলুন দেখা যাক সেই সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থায় কী কী রয়েছে। সেই সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার 4টি উপাদান রয়েছে। ছাত্রছাত্রীদের পঠন পদ্ধতিতে আগ্রহী করে তোলা, যোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, যুগোপযোগী বই বা কারিকুলাম পদ্ধতি নির্মাণ করা, শিক্ষার্থীদের মেধা বিকাশের অনুকূল পরিবেশ এবং অবকাঠামো নির্মাণ করা। যদি এই অবিচ্ছেদ্য 4টি বিষয় সুষ্ঠু সমন্বয় করে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হয়, তাহলে সেই সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা দ্বারাই ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটানো সম্ভব হবে। মাননীয় মডারেটর, সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে 4টি উপাদান রয়েছে তার একটিকেও অস্বীকার করা যায় না, অথচ আমার প্রতিপক্ষ দল আজকে যা করছেন তা হচ্ছে মেধা বিকাশের মতো একটি বিস্তৃত ধারণাকে আমাদের প্রদর্শিত শিক্ষা ব্যবস্থার 3 নম্বর ধাপ অর্থাৎ কারিকুলামের একটি ক্ষুদ্রতম অংশ প্রশ্ন পদ্ধতি দ্বারা তারা মেধার পূর্ণাঙ্গ বিকাশ ঘটাচ্ছেন। আসলে তা সম্ভব নয়, আর মেধা বিকাশের অন্য উপাদানগুলিকে তারা অস্বীকার করতে চাইছেন। আজকে আমার প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন হলো, মেধা বিকাশের জন্য সমৃদ্ধ পাঠ্যপুস্তকের প্রয়োজন রয়েছে কিনা, মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন রয়েছে কিনা, মেধা বিকাশের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার সহ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে কিনা,
মেধার বিকাশের জন্য শিক্ষার সামগ্রিক পরিবেশের প্রয়োজন রয়েছে কিনা। আজকে যদি আমার প্রতিপক্ষ দল 4টি প্রশ্নের উত্তর দিয়ে দিতে না পারেন, তাহলে এটাই প্রমাণিত হবে যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নয়, বরং একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থাই ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। মাননীয় মডারেটর, সৃজনশীল বলতে সৃষ্টিশীল কোনো কিছুকে বোঝালেও সৃজনশীল পদ্ধতি বলতে এখানে একটি নির্দিষ্ট প্রশ্ন পদ্ধতিকে বোঝাচ্ছে, যেখানে প্রশ্নের উত্তর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার মধ্যে সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ প্রশ্ন পদ্ধতি ছাত্রছাত্রীদের চিন্তার জগতে সৃষ্টিশীলতার পরিবর্তে দাসত্ব তৈরি করছে। আজ যদি বিদ্যালয়ের অবকাঠামোগুলো ঠিক থাকতো, অর্থাৎ আধুনিক সুবিধা সম্পন্ন শ্রেণীকক্ষ থাকতো, তথ্য প্রযুক্তির ব্যবহার থাকতো, বিদ্যালয়ের বিজ্ঞানাগার বা কম্পিউটার ল্যাব থাকতো, তাহলে মেধার দাসত্ব না হয়ে বিকাশ ঘটানো সম্ভব হতো। মাননীয় মডারেটর, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী মেধা হচ্ছে মানব মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা, অর্থাৎ মানুষের চিন্তন, বিশ্লেষণ ও উদ্ভাবনী শক্তি হচ্ছে মেধা। আর সেই চিন্তন, উদ্ভাবন ও বিশ্লেষণ শক্তির বিকাশই হচ্ছে মেধার বিকাশ। অর্থাৎ মেধার বিকাশ হচ্ছে এমন একটি আপেক্ষিক ও বিস্তৃত ধারণা যে কেবল একটি মাত্র প্রশ্ন পদ্ধতির উপর নির্ভর করে সেই মেধার পূর্ণাঙ্গ বিকাশ ঘটানো সম্ভব নয়, বরং এটি একটি হোলিস্টিক অ্যাপ্রোচ বা সামগ্রিক প্রক্রিয়া। প্রশ্ন পদ্ধতিতে নতুনত্ব নিয়ে আসার পাশাপাশি সেখানে আরও অনেক কিছুর প্রয়োজন রয়েছে, যেমন কোন শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে, যোগ্য ও দক্ষ প্রশিক্ষিত শিক্ষক, অনুকূল পরিবেশ এবং অবকাঠামো। যদি এই সমগ্র বিষয়ের একটি সুষ্ঠু সমন্বয় সাধন সম্ভব না হয়, তাহলে শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন পদ্ধতি দ্বারা ছাত্রছাত্রীদের মেধা বিকাশ ঘটানো সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি পরিমাপ করে দেখি যে সৃজনশীল পদ্ধতিতে ছাত্রছাত্রীদের আগ্রহ রয়েছে কিনা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আগ্রহ তো নেই, বরং তারা আরও ভয় পায়। সৃজনশীল পদ্ধতিতে পাঠদানের দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক রয়েছে কিনা, তাহলে দেখা যায় যে 45% শিক্ষকই সৃজনশীল পদ্ধতিতে পাঠদানে প্রশিক্ষিত নন। এবং সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের উদ্ভাবনীয় বিশ্লেষণ শক্তির বিকাশের জন্য প্রয়োজনীয় অবকাঠামো আমাদের বিদ্যালয় এবং পরিবারে রয়েছে কিনা, তাহলে যে উত্তরটি আসে তা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বিদ্যালয়ে শুধু ছাদ নেই, ছাদ আছে তো চেয়ার টেবিল নেই, চেয়ার টেবিল আছে তো প্রশিক্ষিত শিক্ষক নেই, আর সব থাকলেও মেধা বিকাশের প্রয়োজনীয় অনুকূল পরিবেশ নেই। মাননীয় মডারেটর, একটি মানবদেহের কথা চিন্তা করুন। একটি মানুষের মাথা আছে কিন্তু তার হাত পা নেই, তাকে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না। আবার একটি মানুষের হাত পা আছে কিন্তু মাথা নেই, তাকেও কিন্তু পূর্ণাঙ্গ বলা যায় না। অর্থাৎ মেধার বিকাশ হচ্ছে এমন একটি বিস্তৃত ও আপেক্ষিক বিষয় যে শুধুমাত্র একটিমাত্র প্রশ্ন পদ্ধতির উপর নির্ভর করে সেই মেধার বিকাশ, পূর্ণাঙ্গ বিকাশ কোনোভাবেই সম্ভব নয়, বরং এটি একটি হোলিস্টিক অ্যাপ্রোচ বা সামগ্রিক প্রক্রিয়া। একটি মানবদেহের ক্ষেত্রে যেমন শুধুমাত্র মাথা কিংবা শুধুমাত্র হাত পা নিয়ে চিন্তা করলে চলে না, ঠিক তেমনি মেধার বিকাশের জন্য শুধুমাত্র একটি প্রশ্ন পদ্ধতি নিয়ে চিন্তা করলে চলে না। মেধার বিকাশের জন্য প্রয়োজন একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা, যা হবে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। অর্থাৎ আজকে আমাদের দলীয় অবস্থান সৃজনশীল পদ্ধতি নয়, বরং একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। আসলে কোন পদ্ধতি? আমরা পক্ষ দলকে দেখেছি, তারা বলছে সৃজনশীল পদ্ধতি, আর বিপক্ষ দল কটিয়াদি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে বলল না, সামগ্রিকভাবে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের জন্য প্রয়োজন। আমি জানি না, আমাদের সম্মানিত বিচারকরা রয়েছেন, তারা জানাবেন। আমরা আলোচনার যে তর্কের জায়গাটা সেটা কিন্তু আমরা নির্ধারণ করে ফেলছি, যে পক্ষ দল যেটা বলেছে, বিপক্ষ দল তাদের স্ট্যান্ড পয়েন্টটা আপনাদেরকে জানিয়ে দিল। আমরা আসছি আমাদের পক্ষ দলের দ্বিতীয় বক্তার দিকে। আবার আমি আহ্বান করছি বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ি থেকে আগত দলের দ্বিতীয় বক্তা সুদীপ্তা দেকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অর্থাৎ প্রতিপক্ষ গ্রন্থের যে জ্ঞান তা যদি গ্রন্থেই সীমাবদ্ধ থাকে তাহলে তা হবে মূল্যহীন। কারণ অপরের সম্পদ যেমন নিজের প্রয়োজনে ব্যবহার করা যায় না, ঠিক তেমনি গ্রন্থগত তথা মুখস্থ বিদ্যা দ্বারা কখনোই ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটানো সম্ভব নয়। এর জন্য অবশ্যই প্রয়োজন সৃজনশীল পদ্ধতি। সৃজনশীল পদ্ধতির মাধ্যমেই ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটানো সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বিতর্কের সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। পক্ষে বলছি, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা সৃজনশীল পদ্ধতির বিপক্ষে কথা বলতে গিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে টেনে আনছেন। প্রতিপক্ষ শিক্ষা ব্যবস্থা তো একটি বিস্তৃত বিষয়, এখানে আমরা আলোচনা করছি শুধু একটি মূল্যায়ন পদ্ধতি নিয়ে, আর সেটি হচ্ছে সৃজনশীল পদ্ধতি। আর এখানে আলোচনা হচ্ছে কোন মূল্যায়ন পদ্ধতিটির মাধ্যমে মেধার বিকাশ ঘটানো সম্ভব। প্রতিপক্ষ পূর্বে শিক্ষার্থীরা বই থেকে মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতো, পরীক্ষায় ভালো ফলাফল হয়তো করতো, কিন্তু কিছুদিন পর তা ভুলে যেত। ফলে তারা কতটুকু শিখলো বা কতটুকু জ্ঞান অর্জন করলো, অর্থাৎ তাদের মেধা ঠিক কতটুকু বিকশিত হলো তা বোঝা যেত না।
কিন্তু বর্তমানে সৃজনশীল পদ্ধতির মাধ্যমে সব কিছু বুঝে পড়তে হবে এবং সেগুলোর উত্তর দিতে হবে নিজের মেধা খাটিয়ে, যা আমাদের মেধা বিকাশের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক। প্রতিপক্ষ 2010 সালে সর্বপ্রথম সৃজনশীল পদ্ধতিতে মাধ্যমিক পর্যায়ে ধর্ম ও বাংলা এই দুইটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গণিত ও ইংরেজি বাদে প্রত্যেকটি বিষয় সৃজনশীল করা হয় এবং বর্তমানে মাধ্যমিকে 23টি ও নিম্ন মাধ্যমিকে সবগুলো বিষয় সৃজনশীল করা হয়েছে। শুধু তাই নয়, এবছর 3য় শ্রেণী থেকে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে। এখন প্রতিপক্ষের প্রতি আমার প্রশ্ন, সৃজনশীল পদ্ধতিতে যদি মেধার বিকাশ নাই ঘটবে তাহলে কেন এটিকে সংকোচন না করে এর প্রসারণ করা হচ্ছে, অর্থাৎ প্রতিপক্ষ কেন এর পরিধি বাড়ানো হচ্ছে? মাননীয় মডারেটর আমার দলের প্রথম বক্তা এসে বিষয়টিকে সংজ্ঞায়ন করেছেন এবং পরিপূর্ণ ব্যাখ্যার মাধ্যমে পরিষ্কার করে গেছেন আজকের বিতর্কের মূল জায়গা কোনটি। বিতর্কটি হচ্ছে সৃজনশীল পদ্ধতি একটি মূল্যায়ন পদ্ধতি এবং আমাদের প্রমাণ করার বিষয় হচ্ছে এই মূল্যায়ন পদ্ধতিটি মেধা বিকাশের প্রধান মাধ্যম। সেজন্য পূর্ববর্তী শিক্ষা পদ্ধতির সাথে বর্তমান শিক্ষা পদ্ধতির একটি তুলনামূলক আলোচনা করে বিষয়টি পরিষ্কার করছি। মাননীয় মডারেটর, সৃজনশীল পদ্ধতি প্রধান কিনা সেটি প্রমাণ করার জন্য যে 3টি শর্ত উল্লেখ করেছি সেগুলোর মধ্যে প্রথমটি আমার দলের প্রথম বক্তা ব্যাখ্যা করে গেছেন, দ্বিতীয়টি আমি ব্যাখ্যা করছি। দ্বিতীয় শর্তটি হচ্ছে সহজতর হওয়া। মাননীয় মডারেটর, আজ এই বিতর্কের মঞ্চে আমরা 10 জন বিতর্কিক রয়েছি। কেউ জানে না আমাদের মধ্যে প্রকৃত মেধাবী কতজন। সেটি বাছাই করার জন্য 2টি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। প্রথমত, আমাদের বলা হলো আমাদের পাঠ্য বই থেকে যে কোনো একটি কবিতা মুখস্থ লেখার জন্য। আমাদের মধ্যে যার কবিতাটি মুখস্থ আছে সে হয়তো লিখতে পারলো, কিন্তু যার কবিতাটি মুখস্থ নেই সে লিখতে পারলো না। কিন্তু প্রতিপক্ষ এর মানে এই নয় যে লিখতে পারেনি সে মেধাবী নয়। মাননীয় মডারেটর, দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে যদি আমাদের এমন কোনো অনুচ্ছেদ এবং অনুচ্ছেদের আলোকে কয়েকটি সৃজনশীল পদ্ধতি দেওয়া হয় যার সাথে আমরা পূর্ব পরিচিত নই, তখন আমরা দেখব যে ছাত্রটি প্রকৃত মেধাবী, তার লেখা হবে সঠিক, সুন্দর, স্বচ্ছ, প্রাঞ্জল, কোনো প্রকার গাইড নির্ভর নয়। তাহলে প্রতিপক্ষ আশা করি বুঝতে পারছেন সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অবশ্যই অধিক সহজতর পদ্ধতি। প্রতিপক্ষ, শিক্ষা ব্যবস্থায় কোনো নতুন পদ্ধতি চালু করা হলে প্রাথমিক অবস্থায় ওই পদ্ধতিতে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে একসময় পদ্ধতিটি সাফল্যের চূড়ায় আরোহণ করে। উদাহরণস্বরূপ উল্লেখ করছি এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী পদ্ধতির কথা। 2001 সালে যখন প্রথম এমসিকিউ পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল তখন সেটিকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলে ভয় পেয়েছিল, কিন্তু বর্তমানে এটি কোনো ভয়ের কারণ তো নয়, বরং সকলের কাছে সমাদৃত একটি পদ্ধতি। প্রতিপক্ষ বলে গেলেন শিক্ষকের প্রশিক্ষণের কথা। আমি বিষয়টি একটু বিশ্লেষণ করছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিবেদন মতে সৃজনশীল পদ্ধতি চালুর প্রথম বছর সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের 1,22,000 শ্রেণী শিক্ষক, 18,500 প্রধান শিক্ষক এবং মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। শিক্ষা সচিবের ভাষ্য মতে ইতিমধ্যে 4,45,000 শিক্ষকের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ব্যানবেইজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মোট শিক্ষকের সংখ্যা 7,14,456 জন। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ আজ হয়তো শিক্ষকদের প্রশিক্ষণের অভাব রয়েছে বলতে পারেন। হ্যাঁ, আমরাও স্বীকার করছি শিক্ষকদের প্রশিক্ষণের অভাব রয়েছে, যেহেতু পদ্ধতিটি চালু হয়েছে মাত্র 5 বছর এবং প্রত্যেক বছর ধীরে ধীরে প্রশিক্ষণের হার বৃদ্ধি পাচ্ছে। অতএব এই সমস্যা সমাধান করার উদ্যোগ সরকার গ্রহণ করেছে এবং আমরা আশা করছি শীঘ্রই সমস্যাটি সমাধান হবে। মাননীয় মডারেটর, আরেকটি দুর্বলতা রয়েছে যে শিক্ষকরা এখনো প্রশ্নপত্র প্রণয়ন করতে সক্ষম নয়। হ্যাঁ, আমরা স্বীকার করছি এই সমস্যাটি রয়েছে, কিন্তু প্রতিপক্ষ কথা হচ্ছে এই সমস্যাটি ধীরে ধীরে সমাধানের পথে হাঁটছে কিনা। সকলের অবগতির জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিবেদনটি উল্লেখ করছি। বর্তমানে 55% শিক্ষক নিজেই সম্পূর্ণ প্রশ্নপত্র তৈরি করতে সক্ষম। 26% শিক্ষক কিছু প্রশ্নপত্র নিজে তৈরি করেন এবং কিছু প্রশ্নপত্র বাহির থেকে সংগ্রহ করেন এবং 19% শিক্ষক সম্পূর্ণ প্রশ্নপত্রই বাহির থেকে সংগ্রহ করেন। মাননীয় মডারেটর, আজ আমার দলের প্রথম বক্তা এবং আমার বক্তব্যের মাঝে যে বিষয়টি খুবই স্পষ্ট যে সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সবাইকে। ব্র্যাকের আয়োজনে বিতর্ক বিকাশে আমরা দেখতে পাচ্ছি বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কটিয়াদি পাইলট উচ্চ বিদ্যালয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে। আমরা এবারে বক্তব্য শুনবো সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান অন্তরায় এই বিষয়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মাহমুদা নওশিন রিয়ার কাছ থেকে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষের তার্কিক বৃন্দ এবং সেই সাথে যারা দেখছেন ও শুনছেন সবাইকে আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। বিষয়টি বিরোধিতা করছি। ইতোমধ্যে আমার দলের প্রথম বক্তা আমাদের বিরোধিতার ক্ষেত্রটি নির্ধারণ করে গেছেন এবং আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করে গেছেন এবং আমি আরও তথ্য উদাহরণের মাধ্যমে আমাদের দলীয় অবস্থানটিকে আরও শক্তিশালী করে যাব এবং প্রমাণ করে যাব যে সৃজনশীল পদ্ধতি নয় বরং একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম।
মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষের তার্কিকবৃন্দ শরীরের একেবারে উপরিভাগ অর্থাৎ মাথা, সৃজনশীলতার 4টি ভাগ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা এই জট বাঁধা শব্দগুলোর মধ্যে আটকে গেছে। আমি এখন তাদেরকে বোঝানোর জন্য একটু ব্রেন ওয়াশ করার চেষ্টা করছি। আশা করছি এর মাধ্যমে তারা হোয়াইট ওয়াশ হয়ে যাবেন। মাননীয় মডারেটর, কোনো একটা পদ্ধতি যখন শিক্ষা ব্যবস্থায় প্রণয়ন করা হয় তখন তার সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা সবার মাঝে সৃষ্টি করা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে মাননীয় মডারেটর? মাননীয় মডারেটর, সৃজনশীল পদ্ধতিটি প্রবর্তন করে তার উপর পর্যাপ্ত স্বচ্ছ ধারণা না দিয়ে তা আমাদের শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে, যা আমাদের শিক্ষকদের কাছেও নতুন এবং আমাদের কাছেও নতুন। এখন প্রশ্ন হলো, যে পদ্ধতিটা আমাদের শিক্ষকদের কাছেই নতুন, যে পদ্ধতির সম্পর্কে আমাদের শিক্ষকদেরই তেমন ধারণা নেই, তারা কিভাবে সেই পদ্ধতির মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করবেন আর কিভাবেই বা সেই পদ্ধতির মাধ্যমে আমাদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটবে? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের তার্কিকবৃন্দ সহ আমরা সবাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, কারণ সেখানে মেধার চর্চা হয়। আমাদের বাংলাদেশে এমন অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে অক্সফোর্ডের কারিকুলাম অনুসরণ করা হয়, কিন্তু মাননীয় মডারেটর, দুঃখের বিষয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হয় মেধার চর্চা আর আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হয় সার্টিফিকেট তৈরির প্রতিযোগিতা। প্রতিপক্ষ মেধার বিকাশের ক্ষেত্রে মুখ্য বিষয়টি হচ্ছে আসলে শিক্ষার পরিবেশ ও অবকাঠামো। আগে অবকাঠামো নির্মাণ করতে হবে, যেখানে শিক্ষার পরিবেশ নেই সেখানে প্রশ্ন পদ্ধতির বিপ্লব ঘটালেই কি মেধার বিকাশ সম্ভব? আজ যেখানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিষয়গুলোতে প্রশিক্ষিত শিক্ষক নেই, যেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে বাণিজ্যিকীকরণ, উৎকোচের বিনিময়, এমনকি রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে, যেখানে শিক্ষাঙ্গনে চলছে সন্ত্রাস এবং নৈরাজ্য, সেখানে কেবল প্রশ্ন পদ্ধতিতে একটি নতুনত্ব আনলে তা মেধা বিকাশের প্রধান মাধ্যম হতে পারে না। মাননীয় মডারেটর, ধরুন একটি পরিবারে বা স্কুলে ইন্টারনেট সমৃদ্ধ কম্পিউটার রয়েছে, যদি দক্ষ কম্পিউটার শিক্ষক নাই থাকে তাহলে সেখানে শিক্ষার্থীরা কিভাবে তাদের মেধার বিকাশ ঘটাবে? মাননীয় মডারেটর, সে লিখবে কম্পিউটারের 4টি হাত ও পা রয়েছে, কম্পিউটার 4 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি লম্বা লেজ রয়েছে এবং উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের মাধ্যমে সে লিখবে কম্পিউটারকে প্রতিদিন ভোরে গলায় দড়ি লাগিয়ে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেতে হয়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ আজকে গ্রামীণ বাংলাদেশের অবকাঠামোহীন ছাত্রছাত্রীদেরকে এভাবে এই বিদ্যা জ্ঞানানোর চেষ্টা করছেন। আর আমরা বলছি আগে অবকাঠামো ঠিক করুন, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিন, সচেতনতা বৃদ্ধি করুন, তারপর সৃজনশীল পদ্ধতি চর্চা করুন, অর্থাৎ বাসি তেল মাখানো বন্ধ করুন, দেখবেন বানর আরামসে উঠে যাবে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলে প্রথম বক্তা বলে গেছেন ব্লোমস ট্যাক্সোনমির কথা, কিন্তু তারা হয়তো ভুলেই গেছেন যে বেঞ্জামিন ব্লোম এটি তৈরি করেছিলেন যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশের জন্য, কিন্তু এই পদ্ধতি বাংলাদেশের মতো অনুর্বর পরিবেশে কতটুকু কার্যকর তা এখন বিবেচনা করার সময় এসেছে। মাননীয় মডারেটর, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালুর জন্য যে উর্বর পরিবেশ প্রয়োজন তা বাংলাদেশে এখনও হয়নি, কারণ শিক্ষার্থীদের অনেকেই আজ এই পদ্ধতি বিভ্রান্ত। শিক্ষার্থীদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চতর দক্ষতার প্রশ্ন এবং অনুধাবন প্রশ্নের মধ্যে পার্থক্য খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া যে কোনো প্রশ্নের মধ্যে বিশ্লেষণ করো, মূল্যায়ন করো, সৃষ্টি করো কিংবা মতামত দাও, এই কথাগুলো যুক্ত করে দিলেই তা উচ্চতর দক্ষতার প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন হয়ে যায় না। এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া যেমনি কঠিন, তেমনি প্রশ্নপত্র তৈরি করাও কঠিন। আপনি যখন শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়ে তাদেরকে প্রশ্ন করতে পাঠাবেন, তখন শিক্ষকরা যেমন বিভ্রান্ত হবে তেমনি বিগড়ে দেবে শিক্ষার্থীদের মাথাও। মাননীয় মডারেটর, দরিদ্র গ্রামীণ বাংলাদেশে অনেক অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না, তার উপর অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি না করে তাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সৃজনশীল নামক একটি প্রশ্ন পদ্ধতি, যেটি অভিভাবকদের কাছে ভীতিকর। একসময় সুযোগ পেলে অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনার খোঁজ খবর নিতেন। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নতুন হয় অনেক শিক্ষিত অভিভাবকরা এখন ছেলেমেয়েদের পড়াশোনার খোঁজ খবর নিতে পারছেন না, বরং তারা নির্ভর করছে গৃহপালিত শিক্ষকের উপর। যদি আমাদের প্রশিক্ষিত শিক্ষক সহ আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিদ্যালয় শ্রেণীকক্ষ থাকতো, তাহলে শিক্ষার্থীরা তাদের কাজ শ্রেণীতেই সম্পন্ন করতে পারত এবং তাদের পরিপূর্ণ বিকাশ সম্পন্ন হতো। মাননীয় মডারেটর, মেধা বিকাশে প্রশ্ন পদ্ধতি ছাড়াও বই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ছাত্রছাত্রীদের মেধা বিকাশের ক্ষেত্রে পাঠ্যপুস্তকও বিতর্কিত হয়ে গেছে, যেখানে সরকার পরিবর্তনের সাথে সাথে পাঠ্যপুস্তকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটি পরিবর্তন হয়ে যায়, সেখানে মেধা বিকাশের জন্য কেবলমাত্র সৃজনশীল পদ্ধতি কি কার্যকর হতে পারে? সুতরাং আমি আমার বক্তব্যটি যে জায়গায় স্পষ্ট করার চেষ্টা করেছি তা হলো, শুধু একটি প্রশ্ন পদ্ধতি মেধা বিকাশের প্রধান মাধ্যম হতে পারে না, বরং প্রধান মাধ্যম হতে গেলে প্রশ্ন পদ্ধতির পাশাপাশি যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক, সমৃদ্ধ পাঠ্যপুস্তক, বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ, এই 4টি উপাদানের প্রয়োজন রয়েছে। আমরা এই উপাদানগুলোকে সম্মিলিতভাবে বলবো একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ সবাই। আমরা শুনছি সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। এই বিষয়ে ব্র্যাক আয়োজিত, সাথে রয়েছে এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি। এই বিষয়ের উপর 2টি শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ার্টার ফাইনালের আজকের প্রতিযোগিতা। এই পর্যায়ে আমি আহ্বান করছি এই প্রতিযোগিতার পক্ষ দলের দলনেতা সুমাইয়া ঐশীকে তার বক্তব্য প্রদান করার জন্য।
উল্লেখ করছি আলবার্ট আইনস্টাইনের সে বিখ্যাত উক্তি, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ, অর্থাৎ কল্পনা শক্তি মুখস্থ নির্ভর বিদ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সৃজনশীল পদ্ধতি এই কল্পনা শক্তিকে বিকশিত করে মুখস্থ নির্ভর বিদ্যার বেড়াজাল থেকে বের করে আনে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বিতর্কের সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের ভিতের কথা বলে গেলেন। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আমরা যখন শুনেছি এসএসসি পরীক্ষা পদ্ধতির প্রশ্নের ধরন পরিবর্তন করে কাঠামোবদ্ধ প্রশ্ন চালু করা হচ্ছে, তখন ভয়ে আটকে উঠেছিলাম, ধরে নিয়েছিলাম এদেশের ছেলে মেয়েদের গিনিপিগ বানিয়ে আবার একটি নিষ্ঠুর পরীক্ষা চালানো হবে। অবিশ্বাস্য হলেও সত্য, যখন আমরা এই কাঠামোবদ্ধ প্রশ্ন বলতে কী বোঝানো হচ্ছে সেটি জানতে পেরেছি, তখন বিশাল একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। আমার দলের প্রথম বক্তা আমাদের আজকের বিতর্কের বিষয়টি সংজ্ঞায়ন করে আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। অন্যদিকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যে দায়িত্বটি ছিল, অর্থাৎ আমরা যে একটি মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করছি, এমন আরেকটি মূল্যায়ন পদ্ধতি দেখানো যা মেধা বিকাশের ক্ষেত্রে প্রধান হওয়ার যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারা সেটি দেখাতে ব্যর্থ হয়েছেন এবং ঠিক কোন জায়গায় যে তারা বিরোধিতা করছেন তাও স্পষ্ট করতে পারেননি, বরং তারা নানা সমালোচনামূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। আমার দলের দ্বিতীয় বক্তা বিভিন্ন তথ্যপাতের মাধ্যমে তাদের সেই সমালোচনামূলক বক্তব্যের উপযুক্ত জবাব দিয়ে গেছেন। মাননীয় মডারেটর, সৃজনশীল পদ্ধতি ও সনাতনী পদ্ধতির মাঝে তুলনামূলক আলোচনা করলে দেখা যায় সৃজনশীল পদ্ধতিতে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রায়োগিক দক্ষতা ও ব্যক্তি জীবন উন্নতি গঠনে সহায়ক। 2008 সালের 4 এপ্রিল অধ্যাপক ডক্টর জাফর ইকবাল কাঠামোবদ্ধ প্রশ্ন, আশা ও আশঙ্কা শিরোনামে একটি কলাম লিখেছিলেন। সেখানে তিনি সৃজনশীল পদ্ধতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি প্রথমবারের মতো আমাদের ছেলে মেয়েদের জন্য এমন একটি পরীক্ষা পদ্ধতি চালু করার ব্যবস্থা করা হচ্ছে যেটি আধুনিক, যেটা তাদের মুখস্থ করতে নিরুৎসাহিত করবে, প্রাইভেট পড়ার প্রয়োজনীয়তা কমিয়ে দেবে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় মডারেটর, সৃজনশীল পদ্ধতির অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক, পারিবারিক, রাজনৈতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে সমাধানটি কী হবে তা প্রত্যেক শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান ও শক্তি দিয়ে বের করে আনতে সক্ষম হবে। আমার প্রতিপক্ষ গাইড নির্ভরতা নিয়ে কথা বলে গেলেন যে সৃজনশীল পদ্ধতিতে যখন নিজে সৃষ্টি করতে পারে তখন গাইডের দরকার নেই, কিন্তু গাইড শিক্ষার্থীরা এখনও কিনছে এবং পড়ছে। হ্যাঁ প্রতিপক্ষ, আমরা বলছি শিক্ষার্থীরা গাইড এখনও কিনছে এবং পড়ছে, কিন্তু মাননীয় মডারেটর লক্ষ্য করুন, সৃজনশীল পদ্ধতি প্রণয়নের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গাইড নির্ভরতা কমানো এবং মূল বই অধ্যয়নের অভ্যাস গড়ে তোলা। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সৃজনশীল পদ্ধতিতে কোনো একটি বিষয় সম্পর্কে পরীক্ষা দিতে হলে প্রথমে মূল বইয়ের অধ্যায়গুলোকে বিস্তারিতভাবে পড়তে হবে, কেননা শিক্ষার্থীরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছে যে মূল বই না পড়লে পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তাই কোনো শিক্ষার্থী যতই গাইড নির্ভর হোক না কেন, তাকে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূল বইটি পড়তে হয়, অর্থাৎ মূল বইটি পড়ার অভ্যাস গড়ে ওঠে। এদিকে গাইড বাণিজ্য যেহেতু একটি স্বার্থান্বেষী ব্যবসায়ী শ্রেণীর সাথে জড়িত, তাই এই ব্যবসায়ী শ্রেণী লাভবান হওয়ার স্বপ্ন ভঙ্গ করে হঠাৎ করে গাইড প্রকাশনা বন্ধ করাটা কঠিন হয়ে পড়ে, যা সমাধান করতে সময়ের দরকার হবে। এবার আসি কোচিং বাণিজ্যের দিকে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, যখন একজন শিক্ষার্থী রাস্তায় বের হলেই দেখতে পান বিভিন্ন কোচিং সেন্টারে বিলবোর্ডে বিজ্ঞাপন রেখেছে, আপনি কি সৃজনশীল পদ্ধতি নিয়ে চিন্তিত? আমাদের কোচিং সেন্টারে চলে আসুন। সেগুলো দেখে শিক্ষার্থী এবং তার অভিভাবক সকলেই বিভ্রান্ত হয়ে কোচিং সেন্টারে দ্বারস্থ হন। মাননীয় মডারেটর, যদি কোচিং বাণিজ্যের দিকে তাকাই তাহলে দেখতে পাবো শহরে যেমন ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে কোচিং সেন্টার গছিয়েছে, তার তুলনায় গ্রামাঞ্চলে কোচিং সেন্টার নেই বললেই চলে। এখানে যে স্পষ্ট হচ্ছে তা হলো শহরের একজন অভিভাবক যখন বিলবোর্ডের লেখা দেখে প্রভাবিত হন, তখন তার সন্তানকে ইচ্ছার বিরুদ্ধে একাধিক কোচিং সেন্টারে ভর্তি করতে বাধ্য হন। তাই অভিভাবকদের অতি আশা ও শঙ্কায় ঝুলে আছে আমাদের কোচিং সেন্টারগুলো। মাননীয় মডারেটর, এবার সে আন্তর্জাতিক প্রেক্ষাপটে সৃজনশীল পদ্ধতির অবস্থার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন উন্নত দেশে বর্তমানে সৃজনশীল পদ্ধতি অবলম্বনে শিক্ষার্থীদের মেধার সর্বোচ্চ বিকাশ নিশ্চিত হচ্ছে। উল্লেখ করছি মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা পদ্ধতির কথা। সেখানে 53টি অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন শিক্ষা পদ্ধতি চালু রয়েছে। বিশেষ করে নিউ ইয়র্কের শিক্ষা পদ্ধতি হলো সেখানে কোনো শ্রেণীতে নির্দিষ্ট পাঠ্য বই নেই, পাঠ্যসূচি ও নির্দিষ্ট মানদণ্ড দেওয়া থাকে। তার আলোকে ছাত্রছাত্রীদের অধ্যয়ন করতে হয়। পরীক্ষার সময় তারা নিশ্চিত থাকে যে তাদের পরীক্ষার কোনো বিষয় বই থেকে আসবে না, কেননা পরীক্ষায় নতুন প্রশ্নের আলোকে ছোটবেলা থেকেই তারা গবেষণায় আগ্রহী হয়েছে, যার মাধ্যমে অর্জিত জ্ঞান ও অনুধাবন শক্তির মাধ্যমে ব্যক্তি জীবনে উন্নতি সাধন করতে পারে। তাই যেহেতু তাদের শিক্ষার্থী সৃজনশীল মেধা বিকাশে এতটা উন্নতি করতে পারে, তাহলে আমাদের দেশেও সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। প্রতিপক্ষ জানেনই তো আমাদের দেশটির অর্থনৈতিক ভিত্তি কতটা দুর্বল। চাইলে আমরা একদিনে 7,45,456 জন শিক্ষককে প্রশিক্ষিত করতে পারি না, আর একটি পদ্ধতি সম্পূর্ণভাবে বাস্তবায়ন সম্পূর্ণ করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। এরপরও কেন এত সুন্দর একটি পদ্ধতি অর্থাৎ সৃজনশীল পদ্ধতির বিরোধিতা করছেন প্রতিপক্ষ? আগামী 20 বছর পর যখন আপনি স্কুল কলেজের শিক্ষার্থী থাকবে না, অর্থাৎ
কোনো উচ্চাসনের সম্মুখীন হবেন, তখন আপনারাও গর্ব করে বলবেন সৃজনশীল পদ্ধতি আমাদের সীমাবদ্ধ মুখস্থ বিদ্যার জগৎ থেকে উন্মুক্ত জগতে প্রবেশ করেছে। তখন সৃজনশীল পদ্ধতি না থাকলে আমরা সব কিছু সম্পর্কে এত জ্ঞান অর্জন করতে পারতাম না। আর এটি হবে সৃজনশীল পদ্ধতির সার্থকতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। সৃজনশীল শিক্ষা পদ্ধতি উন্মুক্ত শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে ধাবিত করছে। সুতরাং এই পদ্ধতি সবচাইতে গ্রহণযোগ্য পদ্ধতি। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন জায়গার উদাহরণ দিয়ে দলনেতা তার বক্তব্য শেষ করলেন। আমরা শুনবো আমাদের ব্র্যাক আয়োজিত বিতর্ক বিকাশের এই পর্যায়ে কটিয়াদি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জের দলনেতা নাইমা আক্তারের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় মডারেটর, আমি আমার বক্তব্য প্রতিপক্ষ দলে একটি যুক্তি খণ্ডনের মাধ্যমে শুরু করছি। প্রতিপক্ষ দলের প্রত্যেকটি বক্তা বলে গেলেন সৃজনশীল নামক একটি প্রশ্ন পদ্ধতির মাধ্যমেই নাকি মেধার প্রকৃত বিকাশ হয়। প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন, মেধা বিকাশের স্থান কি পরীক্ষার হল না শ্রেণীকক্ষ? যেখানে উপযুক্ত শ্রেণীকক্ষ নেই, বিদ্যালয়ে খেলার মাঠ নেই, যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক নেই, সেখানে কেবল একটি প্রশ্ন পদ্ধতি কিভাবে মেধার বিকাশের প্রধান ভূমিকা পালন করে? আমরা বলছি, যেহেতু মেধার বিকাশ একটি বিস্তৃত ধারণা, তাই এর মাধ্যম হতে পারে একটি সামগ্রিক বিকাশ, অর্থাৎ একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থায় মেধা বিকাশের প্রধান মাধ্যম। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের তার্কিকবৃন্দ এবং দর্শক শ্রোতা। আজকের বিতর্কের বিষয় সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম। বিপক্ষে বলছি, মাননীয় মডারেটর একটি উদাহরণ দিচ্ছি। গ্রামের দরিদ্র কৃষক দবির মিয়া দিনে আনে দিনে খায়। পিতার কাজে সন্তানদের সহযোগিতা করার প্রয়োজন হলেও তার সন্তানরা স্কুলে যায়। সন্তানদের পড়াশোনার খরচ দবির মিয়া ঠিকভাবে চালাতে পারেন না। পড়াশোনা করা তাদের জীবনে একজন আভিজাত্য। এমন সময় আসমান থেকে নাজিল হলো সৃজনশীল পদ্ধতি। কি যে সেই সৃজনশীল পদ্ধতি তা দবির মিয়া তো জানেনই না, তার সন্তানরাও জানে না। এমনকি হঠাৎ করে নাজিল হয়, সন্তানের শিক্ষকরাও জানেন না এটি আসলে কি। এমন সময় দবির মিয়ার সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। মাননীয় মডারেটর, দবির মিয়া বাংলাদেশের গ্রামীণ সমাজের একজন প্রতিনিধি। যে বাংলাদেশের 34% মানুষ চরম দারিদ্র সীমার নিচে অবস্থান করে, সেই বাংলাদেশে শিক্ষা পদ্ধতিতে সৃজনশীলের মতো একটা ঘুণে ধরে পদ্ধতি সে বজ্রপাত ছাড়া আর কি হতে পারে? মাননীয় মডারেটর, মেধা বিকাশের প্রক্রিয়াটি একটি কম্পিউটারের সাথে তুলনা করা যায়। একটি কম্পিউটারের জন্য সফটওয়্যার যেমন প্রয়োজন, হার্ডওয়্যার তেমন প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠিত সৃজনশীল পদ্ধতি একটি ভালো মানের সফটওয়্যারের সাথে তুলনা করা যায়, কিন্তু কেবল একটি সফটওয়্যার দিয়েই কম্পিউটার চলে না, পাশাপাশি হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার ভাবাই যায় না। আমরা আজকে যে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার কথা বলছি, সেই সমৃদ্ধ শিক্ষা তা হলো কম্পিউটার সামগ্রিক প্রক্রিয়ার মতো। এখানে যোগ্য, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকার প্রয়োজন, ভালো একটি কারিকুলাম বা শিক্ষা পদ্ধতির প্রয়োজন, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ প্রয়োজন এবং এর সামগ্রিক বিকাশ প্রয়োজন। মেধা বিকাশের মাধ্যম কল্পনায় যার একটি ছাড়া অচল। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বললেন যে তারা যে মেধা বিকাশের প্রধান মাধ্যম বলছেন সৃজনশীল পদ্ধতি, তারাই আবার সেই মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা বলে গেলেন। মাননীয় মডারেটর, যেই পদ্ধতিকে তারা নিজেরাই সমস্যায় জর্জরিত করে ফেলছেন, সেই পদ্ধতিকেই তারা আবার কিভাবে প্রধান বলছেন, আমি কিছুতেই বুঝতে পারছি না। মাননীয় মডারেটর, অনেক সময় তারা আবার গাইডের কথা বলছেন। আপনারা বলছেন যে সৃজনশীল পদ্ধতিতে গাইডের ব্যবহার নেই, কিন্তু বাস্তবিকে কি হচ্ছে? বাস্তবিকে এটাই হচ্ছে যে একটা শিক্ষার্থী বছরের শুরুতে একটা গাইড কিনে, অর্ধবার্ষিক পরীক্ষার পর দেখে সেই গাইড থেকে নয়, বরং অন্য একটি গাইড থেকে প্রশ্ন এসেছে, উদ্দীপকের নামগুলো পর্যন্ত পরিবর্তন করা হয়নি। তখন সে কি করে? সে তখন ওই গাইডটি কিনে ফেলে। কিছুদিন পর তার এক বন্ধুর কাছে জানতে পারে বার্ষিক পরীক্ষায় অন্য একটি গাইড থেকে প্রশ্ন আসবে। হাস্যকর ব্যাপার, সে তখন ওই গাইডটি কেনার জন্য ছুটে যায়, কিন্তু দুঃখের বিষয়, পরীক্ষায় গিয়ে দেখা গেল ওই গাইড থেকে প্রশ্ন আসেনি, অন্য একটি গাইড থেকে প্রশ্ন এসেছে। মাননীয় মডারেটর, এর থেকে কি বোঝা গেল? আগে যেখানে একজন শিক্ষার্থী গাইডই কিনতো না, কিংবা কিনলেও একটি কিন্তু, আর সেখানে 3-4টি করে গাইড কিনছে, কিন্তু তবুও প্রশ্নের উত্তর দিতে পারছে না। মাননীয় মডারেটর, আমাদের টেক্সট বুকে যে সৃজনশীল পদ্ধতির নমুনা দেওয়া হয় 1টি কিংবা 2টি করে, অপরদিকে যে গাইড বইগুলোতে 25 থেকে 30টি করে প্রশ্নের উত্তর দেওয়া হয়। আপনিই বলুন, অতিরিক্ত প্রশ্নের চর্চা করার জন্য শিক্ষার্থীরা কোথায় যাবে? সৃজনশীলতা চর্চা করার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে, অসৃজনশীলতার চর্চার শুরুটা আসলে সেখানে। কথায় বলে কুইনাইন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনাইন সারাবে কে? সুতরাং মাননীয় মডারেটর, সৃজনশীলতার সোর্সের মধ্যে গাইড বইয়ের উপর নির্ভরশীলতার মধ্যে অসৃজনশীলতার ভূতি লুকায়িত। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা সৃজনশীল পদ্ধতির সাথে সনাতন পদ্ধতির পার্থক্য করেছেন। হ্যাঁ, আমরাও বলছি একটি পরিবর্তন হয়েছে। ফার্মগেট এলাকায় আগে 10টি কোচিং সেন্টার ছিল, আজকে সেখানে 40টি কোচিং সেন্টার আছে। আগে মানুষ কেবল গণিত প্রাইভেট পড়তো, আর এখন শিক্ষার্থীরা বাংলা, সমাজ ও ধর্মের প্রাইভেট পড়ছে। মাননীয় মডারেটর, আগে যেখানে একটি গাইড কিনতো, আর সেখানে শিক্ষার্থীরা নয়, শিক্ষকরা পর্যন্ত 4-5টি করে গাইড কিনছে। মাননীয় মডারেটর, এই সকল ঘটনাগুলো কেন ঘটছে? কারণ আমাদের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য আগ্রহী করে তোলা হয়নি, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়নি, যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ করা হয়নি। তাই সৃজনশীল পদ্ধতির কারণে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ নয়, বরং মেধার বিনাশ ঘটছে। মাননীয় মডারেটর,
লক্ষ্য করুন মাননীয় মডারেটর, মেধার বিকাশ বা চিন্তন শক্তির বিকাশ একটি বিস্তৃত ধারণা। আমার প্রতিপক্ষ দল এটি বলে গেছেন যে আমরা কেন এই বিস্তৃত ধারণার বিকাশকে শিক্ষা ব্যবস্থার মতো একটি বিস্তৃত ধারণাকে টেনে আনছে। মাননীয় মডারেটর, শিক্ষা ব্যবস্থা যদি বিস্তৃত হয়, মেধার বিকাশ কি বিস্তৃত নয়? সৃজনশীল পদ্ধতি হচ্ছে এই বিস্তৃত ধারণায় মানে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার একটি সামগ্রিক প্রক্রিয়া। তা এই পদ্ধতিতে আমাদের ভালো ফলাফল করার জন্য আমাদেরকে পাঠ্যপুস্তক অনুশীলন করতে হবে, যোগ্য দক্ষ ও শিক্ষক নিয়োগ করতে হবে, এবং এর ফলে আমাদের অর্থাৎ একটা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার ফলে আমরা আমাদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। কুইনাইন জ্বর সারবে, কিন্তু কুইনাইন সারবেকে আর মেধার বিকাশ তো নয়, মেধার বিনাশ ঘটাচ্ছে বলে আজকের দলনেতা তাদের অবস্থান আবারও ব্যাখ্যা করে গেল। আমরা শুনছিলাম সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান অন্তরায়, এই শীর্ষক ব্র্যাক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা, যেখানে ব্র্যাকের সাথে রয়েছে এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি। আমরা দলনেতাদের বক্তব্য শুনলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্মানিত সম্পাদক নাসিমা আক্তার জলি। তার বক্তব্য আমরা কিছুক্ষণ পরেই শুনবো। সম্মানিত বিচারকরা বিচার কার্য করছেন, তবে দু দলের আবার আমরা কিছুক্ষণ যুক্তিখণ্ডন শুনে নিই, এবং সেই কারণেই প্রথমে আহ্বান করছি আমাদের আজকের এই প্রতিযোগিতার পক্ষ দলের দলনেতা সুমাইয়া ঐশীকে পুনরায় যুক্তিখণ্ডন পর্বে 2 মিনিট তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় যুক্তি খণ্ডনের সুযোগ দেওয়ার জন্য। প্রতিপক্ষ, আমি আবারও বলছি, বিতর্কটি চলছে সৃজনশীল পদ্ধতি নিয়ে বা কোনো একটি মূল্যায়ন পদ্ধতি নিয়ে। সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা নিশ্চয়ই কোনো মূল্যায়ন বা পরীক্ষা পদ্ধতি নয়। প্রতিপক্ষ আমাদের দেশের আর্থিক অবস্থার কথা বলে গেলেন, আমাদের নাকি মেধা বিকাশে কোনো কিছুই নাই। প্রতিপক্ষ, আমরা বলছি আমাদের দেশের আর্থিক অবস্থার অনুযায়ী যতটুকু সম্ভব আমরা ততটুকুই করব আমাদের মেধা বিকাশের জন্য। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা মেধা বিকাশে পারিবারিক সচেতনতা বা উৎসাহ উদ্দীপনার কথা বলে গেলেন। প্রথমত মানে মডারেটর লক্ষ্য করুন, প্রথমে এটি সব পদ্ধতির জন্যই প্রয়োজন। আমরা সৃজনশীল পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নিয়ে আসলে সেখানেও পারিবারিক সচেতনতা লাগবে, কিন্তু এটি কোনো পদ্ধতির সফলতা বা ব্যর্থতা নির্দেশ করে না। আমার প্রতিপক্ষ দলের দলনেতা একটি চমৎকার গল্প বলে গেলেন, তবে গল্পটির ভুল হচ্ছে সেখানে সৃজনশীল পদ্ধতি অভিশাপ নয়, আশীর্বাদ। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন শিক্ষকদের এবং আমাদের সৃজনশীল পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু প্রতিপক্ষ আমার দলের দ্বিতীয় বক্তায় স্পষ্টভাবে বলে গেছেন সৃজনশীল পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের কতটুকু ধারণা রয়েছে এবং এই ধারণা তথা দক্ষতা দিন দিন কীভাবে বাড়ছে। আমার প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেলেন বিভিন্ন গাইড থেকে নাকি প্রশ্ন আসে। প্রতিপক্ষ, এই তথ্যটি আপনি কোত্থেকে পেয়েছেন একটু বলে গেলে কৃতার্থ থাকতাম। সবশেষে আবারও বলছি যে বিতর্কটি চলছে সৃজনশীল পদ্ধতি নিয়ে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা শুনলাম পক্ষ দলের দলনেতার যুক্তিখণ্ডন। আমরা সবশেষে এবারে শুনবো বিতর্ক বিকাশ, যেখানে চলছে সৃজনশীল পদ্ধতির ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান অন্তরায়, এই বিষয়ের বিতর্ক প্রতিযোগিতা। সেই বিষয়ে বিপক্ষ দল কটিয়াদি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাইমা আক্তারের কাছ থেকে যুক্তি খণ্ডন পর্বে পুনরায় তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, যুক্তি খণ্ডন পর্বে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেলেন আমাদের আজকের বিতর্কটি নাকি মূল্যায়ন ব্যবস্থার উপর হচ্ছে, কিন্তু আজকের বিতর্কটি হচ্ছে মেধা বিকাশের উপর। মেধা বিকাশের জন্য কোন মান পদ্ধতিটি যথেষ্ট? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেলেন আমার একটা গল্প নাকি অনেক সুন্দর একটা গল্প ছিল, কিন্তু আমি তো অনেকগুলো গল্প বলেছি, কোন গল্পের কথা আপনি পার্টিকুলারলি বলতে যাচ্ছেন সেটা বলে গেলে ভালো হতো। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন সৃজনশীল প্রশ্ন পদ্ধতির কারণে পাশের হার বেড়েছে। মেধা বিকাশ মুখ্য না হয়ে যদি পাশ করাটাই মুখ্য হয় তাহলে পরীক্ষা নেওয়ার দরকার কি? জন্মের পর সবাইকে পাশ করে দিলেই পারেন। তারপরে আবার গত কয়েক বছর ধরে যেভাবে এই ফেসবুক এবং ইন্টারনেটে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তার কারণে প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে নাকি আপনার সৃজনশীল পদ্ধতি অনুশীলনের কারণে ভালো হচ্ছে তা নির্ণয় করা সত্যিই কঠিন ব্যাপার। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যুক্তরাষ্ট্রের পরিবেশের কথা। মাননীয় মডারেটর, যুক্তরাষ্ট্রের পরিবেশ আর বাংলাদেশের পরিবেশের সাথে যদি আমরা তুলনামূলক পার্থক্য করি তাহলে তো এটা নিতান্তই হাস্যকর ব্যাপার হবে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে সৃজনশীল পদ্ধতির প্রয়োজন কি আছে কিনা কিংবা এর বিকল্প প্রশ্ন পদ্ধতি কি। এই অদ্ভুত প্রশ্নের উত্তরটি আমার দলের প্রথম বক্তা আগে দিয়ে গিয়েছিলেন। আপনারা হয়তো তখন অমনোযোগী ছিলেন কিংবা এটা শুনতে পাননি। প্রশ্নের উত্তরটি হলো মেধা বিকাশের ক্ষেত্রে কেবল সৃজনশীল পদ্ধতি যথেষ্ট নয়, বরং সুন্দর একটি প্রশ্ন পদ্ধতি সহ প্রয়োজন সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার। আমি এখন আমার প্রতিপক্ষকে যদি প্রশ্ন করি যে
একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে কিনা, মেধা বিকাশের প্রধান মাধ্যম হিসেবে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার বিকল্প আর কি হতে পারে, মাননীয় একটি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার অনুপস্থিতি কেবল সৃজনশীল পদ্ধতি কতটুকু কার্যকর, এই প্রশ্নগুলোর একটির উত্তর যদি নেতিবাচক হয় তাহলে আমরা কোনোভাবেই বলতে পারি না যে শুধুমাত্র সৃজনশীল পদ্ধতি মেধা বিকাশের প্রধান মাধ্যম, বরং আমরা এটাই বলতে পারি যে সৃজনশীল পদ্ধতি মেধা বিকাশের একটি মাধ্যম হলেও তা প্রধান নয় এবং প্রধান মাধ্যম হচ্ছে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ব্র্যাক আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় আমরা আগেই জানিয়েছি 2560টি শিক্ষা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে এবং এই সামগ্রিক আয়োজনের মধ্যে তাদের সাথে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি সহযোগী হিসাবে কাজ করছে। সৃজনশীল পদ্ধতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের প্রধান মাধ্যম, এই বিষয়ে আজকে আমাদের কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতা হয়েছে। আপনারা জানেন যে যারা পক্ষ দল এসছে তারা বলার চেষ্টা করেছে যে সৃজনশীল পদ্ধতি একটি পরীক্ষামূলক পদ্ধতি এবং এই পদ্ধতির বিভিন্ন স্তরের ব্যাখ্যা তারা দিয়েছে। বলেছে যে মুখস্থ বিদ্যার অসুবিধা এবং অর্জিত জ্ঞানের মাধ্যমে সৃজনশীল পদ্ধতির পার্থক্য তারা তুলে ধরেছে। তারা বলেছে শিক্ষা ব্যবস্থার একটি বিস্তৃত বিষয় এখানে আলোচনা করা হচ্ছে। সৃজনশীল পরীক্ষা পদ্ধতি সঠিক যাচাইয়ের মাধ্যমে সঠিক জ্ঞান এবং সঠিক যে ছাত্র রয়েছে এবং যারা সবচেয়ে মেধাবী তাদেরকে আমরা যাচাই বাছাই করে বের করে নিয়ে আসতে পারি। প্রাইভেট পড়ার প্রয়োজনীয়তা কমে যায়, কোচিং বাণিজ্য কমে যায় এবং এর উপকারিতার কথা বলতে গিয়ে তারা দেশে বিদেশে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে তাদের বক্তব্য দিয়ে সম্মানিত বিচারকদেরকে তাদের পক্ষে আনার চেষ্টা করেছে। কিন্তু বিরোধী দল এসে বলছে না, সৃজনশীল পদ্ধতি নয়, সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার এবং সেই কারণের জন্য ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রশিক্ষণ, অবকাঠামোগত যে পরিবেশ, উন্নত শ্রেণীকক্ষ, সমৃদ্ধ পাঠ্যপুস্তক, এগুলি নানা বিষয় এগুলোর জন্য দরকার। শুধুমাত্র সৃজনশীল শিক্ষা পদ্ধতি যে পদ্ধতি হঠাৎ করে আসলো, আমাদের দেশের মধ্যে 40% লোক এখনো যারা দরিদ্র সীমার নিচে রয়েছে তারা এখনো বুঝতে পারছে না। এটা আমেরিকার জন্য হতে পারে, কিন্তু আমার দেশের জন্য এই ধরনের সৃজনশীল পদ্ধতি এখনো পর্যন্ত আমরা এটাকে গ্রহণশীল পদ্ধতি হিসাবে গ্রহণ করতে পারছি না। সুতরাং আমরা মনে করি যে এই পদ্ধতির মাধ্যমে বারবার গাইড বই পরিবর্তন করা হবে, বারবার এই জায়গা থেকে ওই জায়গায় যাবে, ওই কোচিং সেন্টারে যাবে, কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্রে 0। সুতরাং আমরা মনে করি যে আজকের পক্ষদল যে কথা বলেছে সেটি সঠিক নয়। আমরা যারা কটিয়াদি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আমাদের কথা হচ্ছে সঠিক, কিন্তু এই সঠিক এবং সঠিক নয় এর যাচাই বাছাই করার জন্য সম্মানিত 3 জন বিচারক আছেন, প্রতিযশা বিচারক। তাদের ফলাফল আমরা কিছুক্ষণের মধ্যে ঘোষণা করব। তবে তার পূর্বে আমাদের আজকের এখানে অতিথি বক্তা হিসেবে রয়েছেন কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্মানিত সম্পাদক নাসিমা আক্তার জলি। আমি অনুরোধ করব ব্র্যাক আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি নাসিমা আক্তার জলিকে এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রদ্ধেয় মডারেটর এবং আমার সামনে উপবিষ্ট আছেন বিতার্কিক বৃন্দগণ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধেয় সালাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি। দুই পক্ষই অত্যন্ত জোরালো বক্তব্য দিয়েছে এবং আমার মনে হয়েছে যে দুই পক্ষের যে বক্তব্য তা অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত আমার মনে হয় যে যুক্তিপূর্ণ। এবং তাদের বক্তব্য থেকে আমার একটা কথা মনে হচ্ছিল যে এই মুহূর্তে আমাদের এরকমভাবে বলা উচিত যে এসো বিতর্ক করি এবং যুক্তিবাদী সমাজ ব্যবস্থা গড়ে তুলি, যুক্তিবাদী একটা রাষ্ট্র গড়ে তুলি যেখানে আমরা যুক্তির সাথে অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবো। আমার মনে হয় যে জায়গাটাও একটা বড় ধরনের গণ্ডগোল বেঁধেছে যে একমাত্র সৃজনশীল পদ্ধতি একমাত্র মেধা বিকাশের অন্যতম পথ, কিন্তু সৃজনশীল পদ্ধতিটা আসলে কোন শব্দ থেকে এসেছে সেটাও আমাদেরকে একটু ভাবতে হবে। যে সৃজনশীলটা কিন্তু আসলে ক্রিয়েটিভিটি, যেটা আমরা বলি যে ক্রিয়েটিভিটি ইজ দ্য ক্রুশিয়াল ফ্যাক্টরস ফর ফিউচার সাকসেস, অর্থাৎ মানুষের ভবিষ্যতে আমাদের সফল হতে হলে অবশ্যই সৃজনশীল হতে হবে, সৃজনশীলতার কিন্তু বিকল্প নাই। কিন্তু একই সাথে আমাদেরকে আরও কিছু বিষয় মনে রাখতে হবে যে সৃজনশীলতা ইটসেলফ এটা একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়ার সাথে কিন্তু আমাদের আরও কতগুলো জিনিসকে সংযুক্ত করতে হবে। আমাদের ইনোভেশন থাকতে হবে, আমাদের কমিটমেন্ট থাকতে হবে, আমাদের প্যাশেন্স থাকতে হবে, তাহলেই কিন্তু সেটা সফলতার দ্বারপ্রান্তে আমরা পৌঁছতে পারবো। আমি বিশ্বাস করি তোমরা সেই রকম মানুষ, সেই রকম যুক্তিবাদী মানুষ হয়ে উঠবে যারা আসলে ভবিষ্যৎকে একটা সুনির্দিষ্ট ভবিষ্যৎ বা একটা আমরা যেটা বলি যে এনলাইটেড ভবিষ্যৎ, বিকশিত ভবিষ্যৎ সৃষ্টি করার ক্ষেত্রে তোমরা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং অবশ্যই যুক্তির মধ্যে দিয়ে, এবং সেই রকমই মানুষ হয়ে উঠবে যাতে করে শুধু আমার এই সমাজ ব্যবস্থা না, আমাদের এই দেশটা না, আমি মনে করি সমগ্র বিশ্ব ভূখণ্ডকেও তোমরা তোমাদের যুক্তির মধ্যে দিয়ে সেই জায়গায় পৌঁছে যাবে এবং নাড়িয়ে দিবে আর কি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নাসিমা আক্তার জলি, আপনাকে ধন্যবাদ।
আপনি ব্যাখ্যার মধ্যে আসলে মূলত মেধার উপরই গুরুত্ব দিয়েছেন, সেটা যেভাবেই হোক না কেন। এবং দুদলই আসলে এখানে খুবই ভালো বলেছে, দুদলই মেধার পরিচয় দিয়েছে। একটা জায়গার মধ্যে আসলে আমরা বুঝতে পারছিলাম না ডিম আগে না মুরগি আগে, কোনটাকে আমরা বেশি গুরুত্ব দিব। সেই জায়গায় এসে আমরা আসলে এই একটা জায়গায় বাঘে বাঘে লড়াইয়ের এই জায়গার মধ্যে আমরা একটা সুষ্ঠু সমাধানের জন্য বিচারকদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সবসময় ভাবি যে রবীন্দ্রনাথ বলেছেন একটা প্রদীপ জ্বাললে এই প্রদীপ থেকে অনেক প্রদীপ জ্বালানো সম্ভব হয়। আজকে তোমরা এখানে এসে একটা প্রদীপ থেকে অনেক প্রদীপ জ্বালাবা, তোমরা ফিরে যাবা নিজ এলাকায়, নিজ স্কুলে, নিজ শিক্ষা প্রতিষ্ঠানে, সেখান থেকে অনেক প্রদীপ জ্বেলে বাংলাদেশকে আলোকিত করে তুলবা, এটি আমাদের প্রত্যাশা। আমরা ফলাফলের দিকে আসছি, মন খারাপ করার কিছু নেই। ফলাফল এবং আমাদের সম্মানিত বিচারকরা একেবারেই চমৎকারভাবে তাদের ফলাফল দিয়েছেন। ব্র্যাকের আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার যেখানে অংশগ্রহণ করেছিল, এটি কোয়ার্টার ফাইনাল, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কটিয়াদি পাইলট উচ্চ বিদ্যালয় বিপক্ষে ছিল। বিচারকরা তো রায় দিয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের বিতর্ক বিকাশ, ব্র্যাক আয়োজিত বিতর্ক বিকাশ, সাথে রয়েছে এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি। এই আয়োজনে বিজয়ী হয়েছে বিপক্ষ দল কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। একই সাথে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা যিনি হয়েছেন সম্মানিত বিচারকদের নম্বরের ভিত্তিতে, সম্মানিত বিচারকের রায়ে আমরা এবারে তার নাম বলছি। তিনি হচ্ছেন আজকের এই প্রতিযোগিতার বিপক্ষ দল কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রথম বক্তা হুমায়রা মাহিনুর প্রান্তিকা। হুমায়রা মাহিনুর প্রান্তিকাকে অভিনন্দন জানাই। অভিনন্দন রইল বিজয়ী দল কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বিতার্কিকদেরকে। আগেই বলেছি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আজকের এই প্রতিযোগিতার পক্ষ দল বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বক্তাদেরকে। তাদের প্রতি আমাদের যথেষ্ট মমত্ব রয়েছে, ভবিষ্যতে তারাও ভালো করবে এ আশাবাদ ব্যক্ত করে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ব্র্যাক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো বিতর্ক প্রতিযোগিতার এখানে সমাপ্ত করছি।